আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় অঙ্গ ও অঙ্গচালনা এই অধ্যায়টির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা মানব কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থির নাম সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী যে পর্ব আমরা আজকে অস্থি নিয়ে আলোচনা করব এবং অস্থির গঠন নিয়ে মূলত আজকের আলোচনা আমাদের। তো অস্থির গঠন শুরুর আগে আমরা দুইটা টপিকস ভালো করে শিখব। সেটা হচ্ছে অস্থির গঠন, অস্থির বৈশিষ্ট্য এবং অস্থির সংজ্ঞা। প্রথমে আমরা অস্থি কাকে বলে সেটা জেনে নিব। অস্থি হচ্ছে যে যোজক টিস্যুর মাতৃকায় ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় অজৈব লবণ জমা হয়ে শক্ত দৃঢ় ভঙ্গুর যে গঠন সৃষ্টি হয় তাকেই বলা হয় অস্থি, বা আমরা যেটাকে হাড় বলে থাকি। তো অস্থি বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই তাহলে দেখব যে অস্থি এর যে বাইরে অস্থি অবশ্যই দৃঢ় এবং ভঙ্গির প্রকৃতির হবে। তারপর অস্থির বাইরে যে আবরণী থাকবে সেটা পেরিঅস্টিয়াম নামক আবরণী দ্বারা আবৃত থাকবে এবং অস্থিতে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সে অবশ্যই ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন ধরনের লবণ জমা থাকবে এবং অস্থিতে জৈব এবং অজৈব উপাদান সমন্বয়ে গঠিত হবে অস্থি। আর আমরা যদি আরও ডিটেলসভাবে বলতে চাই তাহলে বলতে পারবো যে প্রাণীদেহের সবচেয়ে দৃঢ় এবং শক্ত যে যোজক টিস্যু রয়েছে সেটাই অস্থি। তো আমরা জানলাম অস্থির বৈশিষ্ট্য। তো গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অস্থিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নিরেট অস্থি এবং অন্যটি স্পঞ্জি অস্থি। তাহলে আমরা দেখলাম যে মাতৃকার যে গঠন সেটার উপর নির্ভর করে অস্থি দুই প্রকার। একটা নিরেট অস্থি এবং অন্যটি স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। আজকে আমরা নিরেট অস্থির গঠন সম্পর্কে আলোচনা করব। স্পঞ্জি মানে মোট যে আমাদের কঙ্কালতন্ত্র রয়েছে সেই কঙ্কালতন্ত্রের প্রায় 80% অস্থি নিরেট অস্থি। নিরেট অস্থি 80% এবং স্পঞ্জি অস্থি কত পার্সেন্ট? 20%। তো আমরা দেখলাম যে নিরেট অস্থি প্রায় 80% মোট যে কঙ্কালতন্ত্র আছে সেই কঙ্কালতন্ত্রের 80%ই নিরেট অস্থি। আর এই নিরেট অস্থির উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে হাত এবং পায়ের যে অস্থিসমূহ আছে এগুলো মূলত নিরেট অস্থি। আর স্পঞ্জি অস্থি যেমন বক্ষ অস্থি চক্র, শনি চক্র, তারপর ক্রেনিয়াম বা মাথার খুলিতে যে অস্থিগুলো রয়েছে এগুলো সবই স্পঞ্জি অস্থি। তো আমরা নিরেট এবং স্পঞ্জি অস্থির মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে কয়েকটা আমরা যে মেইন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এদেরকে সেপারেট করা যায় সেটা আমরা এখন দেখব। যেমন নিরেট অস্থিতে হ্যাবারসিয়ান নামক তন্ত্র থাকে, আর যে স্পঞ্জি অস্থিতে থাকে ট্রাবিকুলে। আর এরা ঘন, ভারী এবং মজবুত হয়। আর স্পঞ্জি অস্থি মূলত কিছুটা হালকা ধরনের হয় এবং মোট কঙ্কালতন্ত্রের প্রায় 80% নিরেট অস্থি। আর
মোট কঙ্কাল তন্ত্রের 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। আর উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে দেখব যে উদাহরণ হিসেবে আমরা স্পঞ্জি অস্থির উদাহরণ একটু আগেই আমরা বলেছি, তারপর আবার আমরা যদি সেটা রিমাইন্ড করতে চাই তাহলে দেখা যায় যে ক্রেনিয়াম বা হচ্ছে মাথার খুলির যে অস্থি, অপেক্ষাকৃত হালকা যে অস্থিগুলো রয়েছে সেইগুলোই হচ্ছে স্পঞ্জি অস্থি। বুকের খাঁচার অস্থি, মাথার খুলি, তারপর হচ্ছে বক্ষ অস্থিচক্র, শ্রোণীচক্র, এই জায়গার যে অস্থিগুলো সেইগুলোই হচ্ছে স্পঞ্জি অস্থি। আর নিরেট অস্থি হাত এবং পায়ের, বিশেষ করে হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, এগুলো হচ্ছে নিরেট অস্থির উদাহরণ আমরা বলতে পারি। তাহলে আমরা যে মেন পার্থক্যগুলো আমরা দেখলাম স্পঞ্জি এবং নিরেট অস্থির মধ্যে, সেগুলো হচ্ছে নিরেট অস্থির যে একক সেটা হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, যেটা আমরা এখানে চিত্রে এঁকেছি হ্যাবার্সিয়ান তন্ত্রের একটা চিত্র। আর স্পঞ্জি অস্থির হচ্ছে ট্রাবেকুলা নামক একক নিয়ে গঠিত, এবং স্পঞ্জি অস্থি ঘন ভারী থাকবে, আর নিরেট অস্থি ঘন এবং ভারী থাকবে, আর স্পঞ্জি অস্থি অপেক্ষাকৃত হালকা থাকবে। মোট কঙ্কালতন্ত্রের 80% হচ্ছে নিরেট অস্থি, এবং অর্থাৎ ভারী যেহেতু, তাই মোট কঙ্কালতন্ত্রের যে ওজন আছে তার 80% নিরেট অস্থি, আর মোট কঙ্কালতন্ত্রের মাত্র 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। আর উদাহরণ তো আমরা বললাম, এই পার্থক্যগুলো আমরা করতে পারি। অর্থাৎ এখানে আমরা নিরেট অস্থি সংজ্ঞা যদি আমরা বলি যে কঙ্কালতন্ত্রের যে অস্থিসমূহ ভারী, অপেক্ষাকৃত ভারী এবং হচ্ছে মোট কঙ্কালতন্ত্রের প্রায় 80% ওজন বহন করে, তারাই মূলত নিরেট অস্থি। এখন আমাদের পরীক্ষার সময় প্রায় একটা কোশ্চেন এসে থাকে সৃজনশীল হিসেবে, বিশেষ করে গ নাম্বারে এসে থাকে, সেটা হচ্ছে নিরেট অস্থির গঠন বর্ণনা করো। যেটা আমরা হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন যদি আমরা এখানে ডিটেলস বর্ণনা করি তাহলে নিরেট অস্থির গঠন আমাদের বর্ণনা করা হয়ে যাবে। আমরা চিত্রে এখানে বোর্ডে একটা অস্থি এঁকেছি, এখানে বিশেষ করে ফিমারের একটা অস্থি আমরা এঁকেছি, এটা যেহেতু নিরেট অস্থি, এবং এর লম্বচ্ছেদের চিত্র এখানে এঁকেছি, এবং আমরা হ্যাবার্সিয়ান তন্ত্রের একটা চিত্র এঁকেছি। যদি পরীক্ষার সময় নিরেট অস্থির গঠন আসে তাহলে অবশ্যই আমরা হ্যাবার্সিয়ান তন্ত্রের চিত্রটা এঁকে দিব, কারণ হ্যাবার্সিয়ান তন্ত্রের চিত্র আঁকলেই আমরা নিরেট অস্থির ভেতরের যে জিনিসগুলো আছে সেটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ হ্যাবার্সিয়ান তন্ত্রের বর্ণনা করতে পারলে নিরেট অস্থির গঠন বর্ণনা হয়ে যাবে। সো আমরা নিরেট অস্থির গঠন আসলে আমাদের বইয়ের টপিক্সে যেভাবে আছে আমরা ওভাবেই লিখব। আমরা এখন বোঝার চেষ্টা করব যে নিরেট অস্থি গঠন কিভাবে আমরা লিখব। আমরা জানি যে এগুলো দৃঢ়, নিরেট এবং ভঙ্গুর প্রকৃতির, এবং মোট কঙ্কালতন্ত্রের প্রায় 80% হচ্ছে নিরেট অস্থি, এবং এই নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে। এখানে এই যে একটা স্তর, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, তো হ্যাবার্সিয়ান যে তন্ত্র, সেই হ্যাবার্সিয়ান তন্ত্রের যে ম্যাট্রিক্স বা হচ্ছে নিরেট অস্থির যে ম্যাট্রিক্স সেটা কতগুলো স্তরে সাজানো থাকে, এবং এই স্তরগুলোকে আমরা যদি এই স্তরগুলো দেখি তাহলে এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলি, এবং সেটা 5 থেকে 15টি স্তরে সাজানো থাকে। বহুবচনে বলা হয় ল্যামেলি এবং একবচনে বলা হয় ল্যামেলা। তাহলে আমরা দেখলাম যে নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে, কতগুলো স্তরে 5 থেকে 15টি স্তরে সাজানো থাকে, এবং এই স্তরগুলোকে কি বলা হয়? ল্যামেলি বলা হয়। এবং এই ল্যামেলিগুলো
এক বচন হচ্ছে ল্যামেলা, এবং এই ল্যামেলিগুলো একটা সুনির্দিষ্ট নালীকে কেন্দ্র করে, এই যে দেখো একটা কেন্দ্রে একটা সুনির্দিষ্ট নালী রয়েছে, এই সুনির্দিষ্ট নালীকে কেন্দ্র করে চারিদিকে বৃত্তাকারে সজ্জিত থাকে। এই নালীটাকে কেন্দ্র করে চারিদিকে বৃত্তাকারে সজ্জিত থাকে। কেন্দ্রীয় এই নালীটাকে বলা হয় কি? হ্যাবারসিয়ান নালী। তাহলে আমরা দেখলাম যে স্তরগুলো হচ্ছে ল্যামেলি, এবং কেন্দ্রে যে নালীকে কেন্দ্র করে এই ল্যামেলিগুলো চারিদিকে বৃত্তাকারে সজ্জিত থাকে, কেন্দ্রের এই নালীকে বলা হয় হচ্ছে কি? হ্যাবারসিয়ান নালী। সো ল্যামেলি এবং হ্যাবারসিয়ান নালী এই দুটোকে একত্রে বলা হয় কি? হ্যাবারসিয়ান তন্ত্র। তাহলে আমরা দেখলাম যে স্তরগুলো হচ্ছে ল্যামেলি এবং তার সংখ্যা হচ্ছে 5 থেকে 15টি, এবং এই ল্যামেলিগুলো হচ্ছে যে কেন্দ্রে একটা নির্দিষ্ট নালীকে হচ্ছে বেষ্টন করে রাখে, সেই কেন্দ্রের সেই নালীকে বলা হয় হচ্ছে হ্যাবারসিয়ান নালী, এবং এই ল্যামেলি আর হ্যাবারসিয়ান নালী এই দুটোকে একত্রে বলা হয় হচ্ছে কি? হ্যাবারসিয়ান তন্ত্র। এবং এখানে যে ল্যামেলিগুলো যে বা স্তরগুলো কতগুলো ক্ষুদ্র গহ্বর রয়েছে, দেখো এই যে ক্ষুদ্র যে গহ্বর, এই ক্ষুদ্র এই গহ্বরকে বলা হয় হচ্ছে কি? ল্যাকুনা। এই যে একটা ল্যাকুনা, এই যে এগুলো সবই হচ্ছে ল্যাকুনা। তাহলে ল্যামেলিতে বা স্তরগুলোর উপরে কতগুলো ক্ষুদ্র গহ্বর থাকে, এই ক্ষুদ্র গহ্বরগুলোকে বলা হয় কি? ল্যাকুনা। আর এই ল্যাকুনার ভেতরে হচ্ছে অস্থিকোষগুলো থাকে, এবং এই অস্থিকোষগুলো আমরা জানি যে 4 ধরনের অস্থিকোষ রয়েছে, এবং সেই অস্থিকোষগুলো এই ল্যাকুনা বা ক্ষুদ্র গহ্বরের মধ্যে অবস্থান করে। এবং ল্যাকুনা থেকে দেখো কতগুলো অতি সূক্ষ্ম নালী বের হয়েছে। এই যে প্রত্যেকটা ল্যাকুনা থেকে কতগুলো সূক্ষ্ম নালী বের হয়েছে, এই সূক্ষ্ম নালীগুলোকে বলা হয় হচ্ছে ক্যানালিগুলি। এবং এই সূক্ষ্ম নালীরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এই সূক্ষ্ম নালীগুলো এই যে প্রত্যেকটা স্তরে যে ল্যাকুনা রয়েছে, সেই ল্যাকুনাগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে এই ক্যানালিগুলি। তাহলে এখানে কতগুলো শব্দ আমরা পেলাম, যে ল্যাকুনা মানে ক্ষুদ্র গহ্বর, ল্যামেলি মানে হচ্ছে স্তরগুলোকে বোঝাইছে, আর ক্যানালিগুলিগুলো হচ্ছে অতি সূক্ষ্ম নালী, আর হ্যাবারসিয়ান নালী হচ্ছে কেন্দ্রীয় যে নালী, সেটাকে কেন্দ্রীয় একটি নালী যাকে কেন্দ্র করে ল্যামেলিগুলো বৃত্তাকারে সজ্জিত থাকে। তাহলে আমরা ল্যাকুনা, ল্যামেলি, ক্যানালিগুলি এবং হ্যাবারসিয়ান নালী পরিচয় জানলাম। এবার আমরা দেখি যে হ্যাবারসিয়ান যে নালী, সেই হ্যাবারসিয়ান নালীগুলো প্রত্যেকটা হ্যাবারসিয়ান তন্ত্রেই হচ্ছে এক একটা হ্যাবারসিয়ান নালী থাকবে, কারণ এই অস্থিটাকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এর ভেতরে এরকম অসংখ্য হ্যাবারসিয়ান তন্ত্র রয়েছে, এবং প্রত্যেকটি হ্যাবারসিয়ান তন্ত্রের কেন্দ্রে এরকম কেন্দ্রীয় নালী বা হ্যাবারসিয়ান নালী রয়েছে। এই হ্যাবারসিয়ান নালীগুলো হ্যাবারসিয়ান তন্ত্রের অর্থাৎ অস্থির ভেতরে অসংখ্য যেহেতু হ্যাবারসিয়ান তন্ত্র রয়েছে, এই হ্যাবারসিয়ান নালীগুলো প্রত্যেকটা হ্যাবারসিয়ান নালী পরস্পরের সাথে একটা আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে, যেটাকে বলা হয় ভকম্যান্স নালী। আবিষ্কারকের নাম অনুসারে এই নালীটার নাম দেওয়া হয়েছে। তাহলে আমি আবারও বলছি, এরকম হ্যাবারসিয়ান তন্ত্র রয়েছে অসংখ্য। প্রত্যেকটা হ্যাবারসিয়ান তন্ত্রের কেন্দ্রে যে হ্যাবারসিয়ান নালীগুলো রয়েছে, সেই হ্যাবারসিয়ান নালীগুলো অর্থাৎ হ্যাবারসিয়ান তন্ত্রসমূহের হ্যাবারসিয়ান নালীগুলো পরস্পরের সাথে একটি আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে। এই আড়াআড়ি নালীকে বলা হয় হচ্ছে ভকম্যান্স নালী। আবিষ্কারকের নাম অনুসারে এই নালীটির নামকরণ করা হয়েছে। এবং এবার আমরা আসি যে
হ্যাবারসিয়ান তন্ত্রসমূহের ভেতরের স্থানের যে ম্যাট্রিক্স এবং অস্থিকোষ এগুলো উপস্থিত থাকার ফলে হ্যাবারসিয়ান তন্ত্রের ভেতরে কি রয়েছে, ম্যাট্রিক রয়েছে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ভিতরে জৈব এবং অজৈব উপাদান থাকবে সেই ম্যাট্রিক্স কঠিন এবং হচ্ছে ল্যাকুনার ভেতরে যেহেতু অস্থিকোষ রয়েছে, ম্যাট্রিক্স কঠিন প্রকৃতির এবং হচ্ছে অস্থিকোষ এই দুটো হ্যাবারসিয়ান তন্ত্রের ভিতর উপস্থিত থাকায় অস্থিকে আরও সুদৃঢ় করে, অর্থাৎ কঠিন করে তোলে। আর প্রত্যেকটি অস্থির ভেতরে মজ্জা রয়েছে, লাল প্রত্যেকটা অস্থির ভেতরে গহ্বর রয়েছে এবং এই গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গায়, এই গহ্বরের ভেতরে গহ্বর রয়েছে যার আর একটা নাম রয়েছে হচ্ছে অস্থি গহ্বর বা মজ্জা গহ্বর, এবং এই অস্থি গহ্বর বা মজ্জা গহ্বর লাল বা হলুদ বর্ণের মজ্জা দ্বারা পূর্ণ থাকে। অর্থাৎ প্রত্যেকটা অস্থির ভেতরে আমরা যদি বাস্তবে দেখি তাহলে দেখা যাবে যে বিশেষ করে ফিমার, টিবিয়া, তারপর হচ্ছে রেডিয়াস, আলনা, এগুলোর ভেতরে ফাঁকা একটা জায়গা রয়েছে যেটাকে বলা হচ্ছে অস্থি গহ্বর বা মজ্জা গহ্বর, এবং এর ভেতরে কি থাকে, মজ্জা লাল বা হলুদ বর্ণের মজ্জা দ্বারা পূর্ণ থাকে। এবং এই লাল বা যে হলুদ বর্ণের মজ্জা রয়েছে সেটা উপস্থিতি দেখে বোঝা যায় যে এর ভিতরে আমরা জানি যে এই মজ্জার ভিতরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় লবণ রয়েছে, বিশেষ করে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট। এবং উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে নিরেট অস্থির উদাহরণ হচ্ছে হাত এবং পায়ের অস্থি, অর্থাৎ বিশেষ করে হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, এইগুলোই মূলত হচ্ছে নিরেট অস্থি। তো এই ছিল আমাদের নিরেট অস্থির গঠন। তারপরেও আমরা আরেকবার একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে আমরা জানি যে মানব কঙ্কাল তন্ত্রের প্রায় 80% হচ্ছে কি নিরেট অস্থি, এবং নিরেট অস্থির ম্যাট্রিক্স যে স্তরে সাজানো থাকে সেটা হচ্ছে কি ল্যামেলি, এবং তার স্তর সংখ্যা 5 থেকে 15টি, এবং এই ল্যামেলিগুলোতে যে ক্ষুদ্র গহ্বর রয়েছে সেটা ল্যাকুনা, এবং এর ভিতরে কি থাকে, অস্থি কোষগুলো থাকে, এবং এই ল্যাকুনাগুলো থেকে যে সূক্ষ্ম নালী বের হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ক্যানালিকুলি, এবং এই ক্যানালিকুলিগুলোর মাধ্যমেই ল্যাকুনাগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। আর আরেকটা বিষয় আমরা জেনেছি যে ল্যামেলিগুলোর কেন্দ্রে একটি নালী থাকে, যে নালীকে কেন্দ্র করে ল্যামেলিগুলো চারিদিকে বৃত্তাকারে সজ্জিত থাকে। কেন্দ্রীয় এই নালীকে বলা হয় হ্যাবারসিয়ান নালী। তো ল্যামেলি এবং হ্যাবারসিয়ান নালী এই দুটোকে একত্রে বলা হয় হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র। এবং অস্থির ভেতরে যে অসংখ্য হ্যাবারসিয়ান তন্ত্র রয়েছে সেগুলোর যে হ্যাবারসিয়ান নালী, এই হ্যাবারসিয়ান নালীগুলো পরস্পরের সাথে একটা আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ভক্সম্যান নালী। এছাড়া এই নিরেট অস্থির ভেতরে যে গহ্বর রয়েছে সেটা মজ্জা গহ্বর, এবং এই মজ্জা গহ্বর লাল বা হলুদ বর্ণের মজ্জা দ্বারা পূর্ণ থাকে। আগামী পর্বে আমরা পেশি নিয়ে আলোচনা করব, এবং তরুণাস্থির কিছু অংশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।